দেখব অ্যারোমেটিক রিলেটেড কিছু সমস্যা। তো প্রথমেই আমরা অ্যারোমেটিক যৌগগুলি কি সেগুলি জেনে নেব। তার আগে আমাদের অ্যারোমেটিক রিলেটেড অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে, যে অ্যারোমেটিকের বিভিন্ন গ্রুপ, সেটা অর্থ, প্যারামিটা এবং কোন গ্রুপ ঢুকলে কি নাম হয়। তো আমরা একটু বেসিক থেকে দেখে নিই যে অ্যারোমেটিক যৌগটা কী জিনিস। তাহলে অ্যারোমেটিক যৌগ কোনগুলি? যেগুলি আমরা বলছি অ্যারোমেটিক যৌগ, সেটা হচ্ছে সুগন্ধযুক্ত। এই অ্যারোমা কথাটার অর্থই হচ্ছে সুগন্ধযুক্ত, অর্থাৎ অ্যালিফ্যাটিকগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সুগন্ধ থাকে, কিন্তু অ্যারোমেটিকের ম্যাক্সিমামগুলোই কিন্তু হচ্ছে সুগন্ধযুক্ত। তাহলে অ্যারোমেটিক যৌগ, একে আমরা দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। তাহলে এই অ্যারোমেটিক যৌগের সবথেকে একদম সরলতম হচ্ছে অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন। বেনজিন হচ্ছে সরলতম অ্যারোমেটিক যৌগ। তাহলে এটাই যদি হয়, তাহলে আমরা এটাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে বেনজিন জাত, কিছু দেখবো অবেনজিন জাত, মানে যারা বেনজিন রিলেটেড না কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরা অ্যারোমেটিক যৌগ। তাহলে প্রথমেই আমরা বেনজিন জাত দেখে নিই, যেগুলি আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে বেনজিন, তারপরে হচ্ছে ন্যাপথালিন, তারপর হচ্ছে অ্যানথ্রাসিন, আরও আছে ফিনান্থ্রেসিন। তো সেগুলি অত কিছু লাগবে না তোমাদের, মোটামুটি বেনজিন, ন্যাপথালিন এবং অ্যানান্থ্রেসিন, এটা হচ্ছে আমাদের বেনজিন জাত অ্যারোমেটিক যৌগ। তারপরে দেখবো হচ্ছে কিছু অবেনজিন জাত, যেরকম আমাদের আছে হচ্ছে ফিউরান, পিরল এবং পিরিডিন। তাহলে এগুলো হচ্ছে অবেনজিন জাত। এইবার এই অ্যারোমেটিক যৌগের কিছু শর্ত আছে, সেই শর্তগুলি আমরা দেখব। এগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলি কিন্তু পরীক্ষায় কিন্তু এমসিকিউ অপশনাল দেবে, যে বলবে কোনটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে এই অ্যারোমেটিক হওয়ার জন্য, অ্যারোমেটিসিটির জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলিকে আমরা আগেও বলেছি, এখনও একবার বলছি। সেটা হচ্ছে এগুলি প্রত্যেকটাই কিন্তু চক্রাকার যৌগ হবে, অর্থাৎ এদের কিন্তু একটা বলয় থাকবে। তাহলে বলয় আকৃতির যৌগ হবে। 2 নাম্বার, এরা হচ্ছে সমতলীয় হবে। তাহলে সমতলীয় মানে এর মনে রাখবা, এর সংকরায়নটা কিন্তু সবসময় sp2ই হয়। sp2 ছাড়া কিন্তু সমতলিক কিন্তু গঠন আনা যায় না, কারণ sp2তেই একমাত্র যেখানে সংকরায়ন, যার গঠন আকৃতি ছিল কিন্তু ত্রিকোণীয় সমতলিক। তাহলে ত্রিকোণীয় সমতলিক মানে sp2 হাইব্রিডাইজড কার্বন থাকলেই কিন্তু ম্যাক্সিমাম কেসেসে কিন্তু সমতলিক হয়। যদি sp2 না হয় সেই ক্ষেত্রে কী হবে সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে অ্যারোমেটিসিটির শর্ত হচ্ছে 1 নাম্বার যে বলয় থাকবে, 2 নাম্বার বলছে সমতলীয় হবে, অর্থাৎ যৌগটা একটা তলে অবস্থান, আমি একটা তলে যেন ওকে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে বলছে কনজুগেটেড পলিইন। আমি আগের দিন আমরা কনজুগেটেড ডাবল বন্ড বলছিলাম, যেটা হচ্ছে কনজুগেটেড ডাবল বন্ড অ্যালকিনের চ্যাপ্টারের শেষের দিকে, যে কনজুগেটেড ডাবল বন্ড কীরকম, যে অল্টারনেটিভ ডাবল বন্ড, যে একটা ডাবল বন্ড তারপরে একটা সিঙ্গেল বন্ড, তারপরে একটা হচ্ছে ডাবল বন্ড, মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। তার মানে কি, এরকম থাকলে কি হচ্ছে, বা ডাবল বন্ড। তাহলে এরকম থাকলে কি হচ্ছে, যে এর সাথে এর কিন্তু কনজুগেশন হবে, এর সাথে কিন্তু এর কনজুগেশন হবে, যেটা হচ্ছে বিউটা 1,3 ডাই ইন একটা কম্পাউন্ড বলছিলাম। তো এরকম কনজুগেটেড পলিইন বা অল্টারনেটিভ ডাবল বন্ড থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তাহলে এই 3টা সূত্র। আর 4 নম্বর সূত্র তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এরা হুকেল রুল মানবে। এবার হুকেল রুলটা কী জিনিস? হুকেল বলছে যে সমস্ত যৌগগুলি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করবে, এবং এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করার পরেও এদের মধ্যে এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। মানে 4n+, n এর মান আমরা বলছি 0 থেকে n = 0, 1, 2, 3 এভাবে চলতে থাকবে। তাহলে এই এতগুলি সংখ্যার যখন পাই ইলেকট্রন থাকবে, সেগুলি কিন্তু অ্যারোমেটিক হবে। তাহলে আমরা প্রথমেই একটু বেনজিন থেকে স্টার্ট করি। তাহলে প্রথমটা বলছি সাইক্লিক, সমতলিক, তারপর হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ড, বা আমরা যেটা কনজুগেটিভ ডাবল বন্ড বলতে পারি, বা পলিইন বলতে পারি। আর হচ্ছে হুকেল রুল, যেটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4n+2 পাই ইলেকট্রন থাকবে। যে সমস্ত এরকম 3টা কন্ডিশন স্যাটিসফাই করার পরে যারা এই রুলটা ফলো করবে, তারা কিন্তু আমরা বলবো এদেরকে অ্যারোমেটিক যৌগ। যেরকম প্রথমেই আমরা এক্সাম্পল নিই বেনজিন। তাহলে বেনজিনে দেখা হচ্ছে সাইক্লিক যৌগ, আর পাই বন্ধন আছে হচ্ছে 3টা পাই বন্ধন। তাহলে 3টা পাই বন্ধনে হচ্ছে আমার 3টা পাই মানে হচ্ছে 6টা পাই ইলেকট্রনস, 3টা পাই বন্ডে 6টা পাই ইলেকট্রনস। তাহলে 6টা পাই ইলেকট্রনস, তাহলে এটা n এর মানে 1 বসাইলে আমি 6 পাচ্ছি, n 1 বসাইলে হচ্ছে 4n+2 = আমি পাচ্ছি হচ্ছে 6। তাহলে এটাও স্যাটিসফাই করলো। সাইক্লিক, সমতলিক অবশ্যই, কারণ বেনজিনের প্রতিটা কার্বনই হচ্ছে sp2 হাইব্রিডাইজড। আমরা আগেও দেখেছিলাম যে এর প্রত্যেকটাই হচ্ছে কিন্তু, এর প্রত্যেকটা কার্বনই কিন্তু sp2 প্রত্যেকটা, অল কার্বনস আর sp2 হাইব্রিডাইজড, আর sp2 হাইব্রিডাইজড। তাহলে কোনো অসুবিধা আছে? তাহলে এই হচ্ছে আমার হুকেলস রুল। তাহলে বেনজিন, তোমরা তারপরে ন্যাপথালিনটাও দেখতে পারবা, তারপরে তোমরা অ্যানথ্রাসিনও দেখতে পারো, একই রকম, কোনো ঝামেলা নেই। দেন ন্যাপথালিনেই আসো। তাহলে এখানে দেখো পাই ইলেকট্রন কয়টা আছে, এখানে হচ্ছে
এর হচ্ছে 3টা, এর হচ্ছে 2টা পাই বন্ধন, এই টোটাল হচ্ছে 5টা পাই বন্ধন, হচ্ছে 10টা ইলেকট্রন। দেখো এনের মান যখন 2 বসাবা তখন পাই ইলেকট্রনস কিন্তু 10টা হয়ে যাবে। আর বাকি সবগুলি দেখো sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে সমতলীয় হয়ে যাচ্ছে, বলয় আকৃতিও হচ্ছে, বলয় আছে। আর হচ্ছে দেখো প্রত্যেকটাই কিন্তু অল্টারনেটিং ডাবল বন্ড। তোমরা ন্যাপথ্যালিনের গঠনটা আঁকলে বুঝতেই পারবা যে কী করে এরা অল্টারনেটিং ডবল বন্ড হচ্ছে। এই ডবল বন্ড, একটা কার্বন বাদ ডবল বন্ড, এটা বাদ ডবল বন্ড। তাহলে প্রত্যেকটাই দেখো অল্টারনেটিভ ডবল বন্ড। তাহলে সবগুলি কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করলো। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বেনজিন জাত। এবার অবেনজিন জাত যেগুলি হচ্ছে তোমার বা এদের আমরা বলতে পারি হচ্ছে হেটারো নিউক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট, হেটারো নিউক্লিয়ার বা হেটারোসাইক্লিক। কেন এই সাইকেলটার মধ্যে একটা পরমাণু কিন্তু যে আছে কিনা আলাদা, এর জন্য আমরা এদেরকে বলি কিন্তু হেটারোসাইক্লিক। যেরকম ফিউরান, এই ফিউরানে খুব মজাদার জিনিস হচ্ছে দেখো এরা চক্রাকার যৌগ, প্রথম কন্ডিশন স্যাটিসফাইড। এবার দেখো প্রত্যেকটাই হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এই কার্বন sp2, এই কার্বন sp2, এই কার্বন sp2, এই কার্বন sp2, কারণ এখানে কিন্তু একটা করে পাই বন্ধন আছে, আর একটা পাই বন্ধন থাকলে মানে হচ্ছে sp2। যদি 2টা পাই বন্ধন থাকতো sp, যেরকম তোমাদের আমরা আগেই শিখিয়েছি। বা তুমি উল্টাভাবে তুমি সিগমা বন্ধন দিয়েও ভাবতে পারো যে এখানে সিগমা কয়টা আছে, কার্বনের 4টা হাত মেকআপ করে দেখবা সিগমা, এখানে দেখবা হচ্ছে 3টা সিগমা আছে, অর্থাৎ এটাও sp2, সবগুলি sp2। এই অক্সিজেনটাও sp2 হাইব্রিডাইজড, এবং এই অক্সিজেনের ঘাড়ে একটা লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারটা থাকার জন্য কি হচ্ছে, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, তাহলে একটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন, এখানে 2টা, 4টা, আর এই অক্সিজেনের 2টা, এই কটা হচ্ছে এই 6টা কিন্তু ইলেকট্রন হয়ে যাচ্ছে। অর্থাৎ ফিউরানের ক্ষেত্রেও একই ঘটনা, পাইরোলের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। দেখো পাইরোলেও এই 2টা, এই 2টা, তাহলে এই একটা পাই বন্ধন, এই একটা পাই বন্ধন, আর এই হচ্ছে এর 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া। এটা কিন্তু এই বেনজিন বলয়ে কিন্তু পার্টিসিপেট করে কনজুগেশনে, যেটা আমরা পরবর্তীতে একটা দেখব। এটা খুব ভালো একটা কোশ্চেন উঠে আসে, ওইখান থেকে বলবো। আর হচ্ছে পিরিডিন, এটা কিন্তু মনে রাখবা, এই গঠনগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এরা কিন্তু অবেনজিন জাত, এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই গেল আমাদের হচ্ছে বেনজিন জাত এবং অবেনজিন জাত। তাহলে 3টা কন্ডিশন, ফার্স্ট একটা হচ্ছে সাইক্লিক, একটা হচ্ছে সামতলিক, আর একটা হচ্ছে কনজুগেটেড ডবল বন্ড বা কনজুগেটেড পলিইন। ঠিক আছে, এইবার কিছু আমরা আয়নিক যৌগ দেখব যেগুলি কিনা অ্যারোমেটিক। এগুলি কিছু আয়নিক যৌগ, আয়নিক অ্যারোমেটিক যৌগ, কিছু আয়নিক অ্যারোমেটিক যৌগ। দেখো এরা কিভাবে স্যাটিসফাই করছে, দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলি কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য দিতে পারে। যে দেখো এটা সাইক্লিক, তাহলে এটা সাইক্লিক হয়ে গেল, তাহলে পাই বন্ধন কয়টা আছে, একটা পাই বন্ধন। এবার দেখো এটা তাহলে চক্রাকার হলো, প্রথম কন্ডিশন স্যাটিসফাই করলো। তারপরে বলছে এবার সমতলীয় কিনা সেটা দেখতে হবে। এবার সমতলীয় যদি আমার দেখতে হয় তাহলে দেখতে হবে এদের সংকরণটা কী আছে। তাহলে এটা দেখো sp2, এটাও sp2, এই কার্বনটা কী আছে। আমরা বলছিলাম যখন প্লাস হয়, যখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলছিলাম তখন বলছিলাম যদি প্লাস হয়, প্লাস হলে কিন্তু সংকরায়ন অবস্থা কিন্তু একটু কমে যায়। যেরকম কার্বোক্যাটায়নগুলো কিন্তু sp2 সংকরায়ন ছিল, তাহলে এখানেও কার্বোক্যাটায়ন হচ্ছে, তাহলে এটা কিন্তু sp2 সংকরায়িত। ঠিক আছে, তাহলে এটা sp2 সংকরায়িত। তাহলে এটা দেখো sp2, তাহলে সমতলিক হয়ে গেল। এবার পাই ইলেকট্রন, একটা পাই বন্ধন, তাহলে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রনস হচ্ছে 2টা। তাহলে দেখো যদি এনের মান তুমি 0 বসিয়ে দাও তাহলে হচ্ছে 2টা পাই ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে এই সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়নটা, এই সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন কিন্তু অ্যারোমেটিক। খুব ভালো করে মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট জায়গা। কেন, আরেকবার বলছি, সাইক্লিক যৌগ, প্রত্যেকটা sp2 অর্থাৎ সমতলিক। এখানে কনজুগেটেড ডবল বন্ড, দেখো সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এখানে কিন্তু একটা রেজোনেন্স থাকবেই, সেই রেজোনেন্সটা দেখাচ্ছি না। আর হচ্ছে হুকেলস রুল দেখো ফলো করছে, কারণ পাই বন্ধন একটা আছে, অর্থাৎ পাই ইলেকট্রন 2টা, তাহলে আমার হুকেল রুল মানলো, এটা কিন্তু আয়নিক অ্যারোমেটিক যৌগ। তারপরে দেখো সাইক্লোপেন্টা ইনাইল কার্বো অ্যানায়ন, দেখো এইখানে কীরকম হচ্ছে, খুব মজাদার। দেখো এখানে এই কার্বনগুলো sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2। এইবার এইখানে একটা মজাদার জিনিস দেখো, এখানে কিন্তু এক জোড়া ইলেকট্রন আছে। এবার এই কার্বনটা দেখো যেহেতু নেগেটিভলি চার্জ, আমরা জানি নেগেটিভলি চার্জ আর পজিটিভলি চার্জ থাকলে হচ্ছে সংকরায়নটা একটু পরিবর্তন হয়। এই ক্ষেত্রে এটাও কিন্তু sp2 হাইব্রিডাইজ।
একদম সেম, এটাও sp2 হাইব্রিডাইজ। এর জন্য এটা কিন্তু সবগুলি কন্ডিশন 1 সাপোর্ট করবে, কন্ডিশন 2 সাপোর্ট করে, কন্ডিশন 3 সাপোর্ট করে এবং লাস্টে হুকেল রুলটাও কিন্তু সাপোর্ট করছে। তাহলে দেখো 2 2 4 আর 2 6 এই সবগুলো কিন্তু সাপোর্ট করছে, ঠিক আছে। এইবার আরেকটা কম্পাউন্ড দেখো খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে সাইক্লোপেন্টাইনাইল কার্বো অ্যানায়ন, আর এখানে দেখো হেপটাইনাইল ট্রাইনাইল, দেখো এখানে ডাইন, এখানে হচ্ছে ট্রাইন। তোমরা নামগুলি জানোই, তোমরা করতেই পারবা। তাহলে এইখানেও দেখো একদম সেম, দেখো 1 2 3 তিনটা আছে, এখানে হচ্ছে একটা প্লাস। তাহলে এটাও sp2, প্রত্যেকটাই sp2 সাইক্লিক, 6টা পাই ইলেকট্রন, কোনো ঝামেলা নেই। কনজুগেট দেখো অল্টারনেট ডাবল বন্ড, এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। আর এখানে প্লাস চার্জ থাকার জন্য এখানে অল্টারনেট ডাবল বন্ড না থাকা সত্ত্বেও এইখানে কিন্তু কনজুগেশন দেখাবে, যেটা আমরা আগেও দেখছিলাম যে অ্যালাইল কার্বোক্যাটায়নের সময়। অ্যালাইল কার্বোক্যাটায়নে কিন্তু এই ঘটনাটাই ঘটছিল। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এটা কিন্তু সাইক্লোহেপটা ট্রাইইনাইল কার্বোক্যাটায়ন। তাহলে এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ, কারণ এ কিন্তু এই সবগুলি কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে এই গেল অ্যারোমেটিক যৌগ। এইবার আসি আমাদের নেক্সট অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ কিছুই না, একদম খুব সিম্পল একটা জিনিস অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। সেটা হচ্ছে যে সমস্ত যৌগগুলি হচ্ছে এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করবে, কন্ডিশন 1 সাইক্লিক, কন্ডিশন 2 প্ল্যানার, কন্ডিশন 3 সেটা হচ্ছে কনজুগেটেড পলিইন, যেটা বলছি আমরা অল্টারনেটেড ডাবল বন্ড, সবগুলি করবে। কিন্তু একটা জায়গার মধ্যে আটকে যাবে, সেটা হচ্ছে এর পাই ইলেকট্রন থাকবে হচ্ছে 4n সংখ্যক, মানে 4n + 2 থাকলে হচ্ছে আমার অ্যারোমেটিক, আর 4n সংখ্যক পাই ইলেকট্রন থাকলেই হচ্ছে বলে দিল, হুকেল বললো যে না এরা অ্যারোমেটিক হবে না, এরা অ্যারোমেটিকের উল্টা আচরণ করবে, অর্থাৎ এরা হচ্ছে কি আমার অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটা মনে রাখবা যে অ্যান্টি অ্যারোমেটিকও অ্যারোমেটিক, কিন্তু ওরা কিন্তু হুকেল রুলটা মানবে না। শুধু এই ক্ষেত্রেই একটা ডেভিয়েশন এদের দেখা যাচ্ছে। তাহলে আমরা এরকম কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে সবগুলি দেখো সাইক্লিক যৌগ, প্রত্যেকটা কার্বন কিন্তু sp2, প্রত্যেকটাই sp2, প্রত্যেকটাই কিন্তু আমার sp2 হাইব্রিডাইজ। পাই ইলেকট্রন দেখো, তাহলে প্ল্যানার অবশ্যই হবে, সাইক্লিক, প্ল্যানার, অল্টারনেটিভ ডাবল বন্ড সব ঠিক আছে, কিন্তু দেখো এর পাই ইলেকট্রন দেখো, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, তাহলে 2টা পাই বন্ডে আমার ইলেকট্রন হয়ে যাচ্ছে 4টা পাই ইলেকট্রন। এই 4টা পাই ইলেকট্রনের জন্য দেখো এটা 4n রুল মানলো, 4n + 2 মানে নেই, তাই এটা কিন্তু আমার অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। ঠিক একই রকম এইখানেও দেখো, এখানে সব ঠিক আছে, এখানে সব ঠিক আছে, দেখো সব কন্ডিশন স্যাটিসফাই করবে। আগের যে সাইক্লিক, 2 নাম্বার প্ল্যানারিটি, 3 নাম্বার বলছে আমার কনজুগেটেড অল্টারনেট ডাবল বন্ড, প্লাস চার্জ আছে, রেজোনেন্স হবে। কিন্তু এর পাই ইলেকট্রন দেখো এই দুইটা, এই 4টা হচ্ছে এর পাই ইলেকট্রন, তাহলে 4টা পাই ইলেকট্রন, এই 4টা পাই ইলেকট্রনের জন্য কিন্তু আমার অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেল। ঠিক আছে। আরেকটা যেটা থাকলো সেটা হচ্ছে নন অ্যারোমেটিক, একদম খুব মজাদার নন অ্যারোমেটিক, একদম খুবই মজাদার। সেটা হচ্ছে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক বাদ দিলে যেগুলি থাকবে না, বাদ দিলে যা থাকবে সেগুলি হচ্ছে নন অ্যারোমেটিক। তাহলে এদের আমার কন্ডিশন মানে কি, এদের এই 4টার মধ্যে বলছি এই যে 3টা যে রুল আছে, এই 3টা রুলের মধ্যে একটা রুল, যেরকম কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, এই 3টার মধ্যে যদি একটা যদি সাপোর্ট না করে তাহলেই কিন্তু এরা নট অ্যারোমেটিক, বা আমরা এদের অ্যালিফেটিক যৌগও কিছু ক্ষেত্রে বলতে পারবো। যেগুলি ধরো সাইক্লিক হবে না, যেগুলি ধরো সাইকেল হবে না, বলয় থাকবে না, এরা অ্যালিফেটিক হয়ে গেল। তাহলে নন অ্যারোমেটিকের মধ্যে কিন্তু অ্যালিফেটিক যৌগগুলোও পড়ে যাবে, কারণ যারা হচ্ছে বলয় থাকবে না। তার মানে ধরো এই 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু এরা কিন্তু নন অ্যারোমেটিক। এটার মানে তোমরা শুধু খুঁজবা যে কোনটা অ্যারোমেটিক আর কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, এই দুইটা খুঁজে বার করে নিলা, এবার বাকিটাও বাকি রিমেইনিংগুলি হচ্ছে নন অ্যারোমেটিক হয়ে গেল। একদম খুব সহজ একটা জিনিস।
এখন একটা খুব মজাদার কোশ্চেন উঠে আসছে, সেটা বলছে যে বেনজিন বলছে সমতলীয় কিন্তু সমতলীয় কিন্তু টলুইন নয়। অবশ্যই বেনজিন সমতলীয়, কারণ এ হচ্ছে অ্যারোমেটিকের প্রত্যেকটা রুল ফলো করছিল, তাই এ কিন্তু অ্যারোমেটিক এবং সমতলিক। কেন? কারণ প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড, এই অল কার্বনস আর কিন্তু sp2 হাইব্রিডাইজড, এর জন্য কিন্তু বেনজিন সমতলিক, কিন্তু টলুইন নয়। টলুইন নয়, দেখো একটাই টলুইন, কারণ টলুইনটা কখন ছিল? যখন বেনজিনের উপর একটা CH3 গ্রুপ ঢুকেছিল, তখনই কিন্তু আমরা একে বলছিলাম হচ্ছে এ কিন্তু সমতলিক হচ্ছে না। কেন? কারণ এ কিন্তু দেখো sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড, এই কার্বন দেখো এই মিথাইল গ্রুপটা কিন্তু sp3 হাইব্রিডাইজড। তাহলে sp3 হাইব্রিডাইজড হলে এ তো চতুস্তলকীয় আকৃতি হয়ে যাবে। তাহলে চতুস্তলক যদি হয়, তাহলে এ কি এই তলের মধ্যে থাকতে যাবে না, এ কিন্তু এই তলের থেকে কিন্তু একটু ডিস্টরশন দেখা দিবে। তাহলে বোঝা গেল। তাহলে এই যে এই তিনটা হাইড্রোজেন দেখো, এই তিনটা হাইড্রোজেন দেখো সমতলের বাইরে অবস্থান করছে। বাকিগুলি সব কার্বন দেখো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা কার্বন কিন্তু হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড, এগুলো কিন্তু সমতলে, কিন্তু এই কিন্তু আর তলের মধ্যে থাকছে না। যেরকম মাথার মধ্যে যখন আমরা ফিতা দিয়ে চুল বাঁধে, তখন কী হয়, ফিতাগুলো দেখবা হচ্ছে কিন্তু বিভিন্ন দিকে ছড়ায় থাকে, মানে এটা হচ্ছে মাথার হচ্ছে এই ফিতা দিয়ে যে ফুল বাঁধে, এই ফুলের মতো, যেটা মাথার এই তলটার মধ্যে থাকছে না, ও তলের বাইরে দেখবা বিভিন্ন দিকে কিন্তু ফুলটা থাকছে। এই তিনটা হাইড্রোজেন বা এই তিনটা ফুল কিন্তু এটা কিন্তু সমতলের বাইরে, তাই কিন্তু টলুইনটা কিন্তু সমতলিক নয়। এবার একটা প্রশ্ন এখান থেকে আসতেই পারে, তাহলে টলুইনটা কি অ্যারোমেটিক? হ্যাঁ, টলুইনটা অ্যারোমেটিক না, কিন্তু এ কিন্তু অ্যারোমেটিক সংঘাত যৌগ। অ্যারোমেটিক কিন্তু এর হচ্ছে এই বেনজিনটা কিন্তু এর প্যারেন্ট, অ্যারোমেটিক সংঘাত মানে যে এটা কিন্তু অ্যারোমেটিক থেকেই পাওয়া, মানে অ্যারোমেটিক সংঘাত বা বলতে পারো তোমরা বেনজিন সংঘাত, কারণ এর প্যারেন্ট কিন্তু বেনজিনের একটা হাত প্রতিস্থাপন করছে জন্যই কিন্তু টলুইন হয়েছে, নাহলে কিন্তু টলুইনের এত খিদা ছিল না আমার টলুইন হওয়ার, ওকে জোর জবরদস্তি এনে বসাইছে। ও বেনজিন অ্যারোমেটিক না, কিন্তু ও বেনজিন সংঘাত যৌগ, মানে অ্যারোমেটিক সংঘাত যৌগ তোমরা বলতে পারো, এর রিলেটেড। আচ্ছা, এবার বলছে ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশনের কিছু সীমাবদ্ধতা। অ্যালকিলেশনের অনেকগুলি সীমাবদ্ধতা আছে, যেটা আমরা আগেও ক্লাসে বলেছি, আমি আরেকবারও বলে দিচ্ছি। যেরকম অ্যালকিলেশন মানে হচ্ছে আমার অ্যালকিল গ্রুপ ঢুকানো। এবার অ্যালকিল গ্রুপ মানে আমরা অনেকগুলি অ্যালকিল গ্রুপ ঢুকাচ্ছিলাম, যেরকম CH3 C2H5, এরকমই কিছু অনেকগুলি গ্রুপ আমরা ঢুকিয়েছিলাম। তাহলে সেই গ্রুপগুলোর বলছে কিছু কিছু কিন্তু অসুবিধা কিন্তু এদের থাকছে। সেটা কীরকম? সেটা হচ্ছে দেখো, যখনই আমি একটা মিথাইল গ্রুপ ঢুকাচ্ছি, তখনই কিন্তু এর সঙ্গে সঙ্গে মিথাইল গ্রুপটা এই ইলেকট্রন কিন্তু এর প্লাস আই এফেক্টের জন্য কিন্তু বলয় ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি করবে। অর্থাৎ আমরা বলছিলাম বলয় ইলেকট্রনের ঘনত্ব যত বেশি থাকবে, এরা তত ফাস্ট গিয়ে কোনো ইলেকট্রোফাইলকে ধরবে। এবার ইলেকট্রোফাইল মানে কি? যাদের ইলেকট্রন ঘনত্ব কম, তাহলে এরা ইলেকট্রোফাইলকে ধরার চেষ্টা করে। এখানেও তো CH3 প্লাস হিসাবে একটা ইলেকট্রোফাইল ছিল, যেই ইলেকট্রোফাইলটাকে আমরা যে কোনো একটা হাত দিয়ে এসে এটাকে ধরছিল, তাই তো এই টলুইনটা তৈরি হচ্ছিল। এইবার এই টলুইনটা ঢুকে আবার এ কী করবে? এ চুপচাপ বসে থাকবে না, মানে নিজের কাজটা হয়েছে, কিন্তু নিজের কাজ হওয়ার পরে বলছে না তাহলে ওই কাজটাও স্যার, ওই কাজটাও করে দেন স্যার, ওই কাজটাও করে দেন। তাহলে এরকম ব্যাপার যে ও ঢুকে আরও কী করছে, স্যারকে আরও বলছে যে স্যার এই তাহলে এক কাজ, স্যারকে আরও হচ্ছে বলছে স্যার এটাও করে দেন, এটাও করে দেন। তো ও কী করছে, স্যারকে হচ্ছে বা এই বেনজিন বলাটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিচ্ছে। তখন বলছে আরও তো অ্যাভেলেবেল আছেই মিথাইল ক্লোরাইড, তো বলছে ঠিক আছে আরেকটা মিথাইল ঢুকে যেতে পারে, অর্থাৎ একটা মেটাতে ঢুকে যেতে পারে, একটা প্যারাতে ঢুকে যেতে পারে। অর্থাৎ এ যখন থাকবে তখন কিন্তু মিক্সচার অফ প্রোডাক্ট কিন্তু তৈরি করে দেবে, কারণ একটা তো তৈরি হবেই। এবার ও ঢোকার পরে যদি আরও পায়, তাহলে আরও ঢুকবে। তো এই সীমাবদ্ধতা দূর করার জন্য একটা জিনিস যেটা করবা, সেটা যদি বলে যে এই এটাকে বলে হচ্ছে পলি অ্যালকাইলেশন, মানে একটা অ্যালকিলেশন তো হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলি অ্যালকিলেশন হচ্ছে, পলি অ্যালকিলেশন হয়ে যায় এই প্লাস এফেক্টের জন্য। এটা একদম এইভাবে বলবা যে প্লাস আই এফেক্টের জন্য এই পলি অ্যালকাইলেশনের একটা সম্ভাবনা থাকে। তাই এটাকে দূর করব কিভাবে? এটা দূর করার উপায় হচ্ছে বেনজিনের পরিমাণটা একটু বেশি করে নিবা, বেনজিনের পরিমাণ বেশি যেন থাকে। বেশি পরিমাণে বেনজিন নিলে কিন্তু এই পলি অ্যালকাইলেশনের অসুবিধাটা দূর হয়ে যাবে, কারণ বেনজিন যদি বেশি থাকে, তাহলে বেনজিনগুলো টলুইন হইতেই বেনজিন অনেক এক্সেস থাকবে। এবার টলুইন হওয়ার পরে যে আরেকটাই যাবে, ওইটার সুযোগ থাকবে না, কারণ বেনজিন চাবে কি যে আগে টলুইনটা তো হোক, তারপরে না হয় পরেরটা দেখা যাবে। যত বেশি পরিমাণে বেনজিন দিবা, তত বেশি পরিমাণে শুধু টলুইনেই তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো একদম সেম আরেকটা ঘটনা, সেটা যদি NO2 গ্রুপ থাকে, সে কী করে? এবার NO2 গ্রুপ বেটা আবার উল্টা কাজ করে। এ কী করে? এ বলে এই একবার যদি ঢোকার চান্স পাওয়া গেল,
এর মোটামুটি নর্মাল টেম্পারেচার ধরো 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারেই ও বিক্রিয়া করবে, কারণ 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার যদি না নাও তাহলে বেঞ্জিনটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। বেঞ্জিনের পাই ইলেকট্রনগুলো 50 থেকে 60 ডিগ্রিতে অ্যাক্টিভেট হয়ে যায়। এবার অ্যাক্টিভেট হয়ে গেলে ওরা কিন্তু